নমস্কার বন্ধুরা, ডেয়ার আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করব যেটাতে তোমাদের খুব উপকার হবে। এখন বিয়ের মরশুম চলার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো আমি বিয়ের মরশুম কেন বললাম কথাটা? কারণ হচ্ছে আমি যে ফর্মটি আজকে তোমাদের দেখাবো সেটা হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপ কী করে করবে। সেটা কি? সেটা কিন্তু আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, রূপশ্রী প্রকল্পে আবেদন। আমি তোমাদের শেখাবো যে অফলাইনে ফর্ম কোথা থেকে নেবে, কি করে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, বিয়ের কী কী ডকুমেন্টস লাগবে, পাত্রের কী কী ডকুমেন্টস লাগবে, আর কোথায় জমা দেবে, আর এই ফর্মটি জমা দিলে কত টাকা পাবে, কতদিন পরে পাবে। আমি কিন্তু রিসেন্ট কিছুদিন ধরে বিভিন্ন অফিসে দেখছি সবাই ঘোরাঘুরি করছে, বিভিন্ন জনকে জিজ্ঞেস করছে কী করে ফর্মটা ফিল আপ করবো, কোথায় জমা দেবো, এবং অনেকে আমাকে ফোন করছে। তো আপনাদের অনেক কৃতজ্ঞতা যে আপনারা আমার এই ভিডিওটা দেখে ফোন করছেন। আমার খুব ভালো লাগে আপনাদের এইভাবে ফোনটা দেখে, কারণ আমি মোটিভেশন হই যে হ্যাঁ, আমার ভিডিওটা অনেকেরই পছন্দ হচ্ছে। তো তার জন্যই আমি আজকে এই প্রকল্পটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন আমি ফর্মটা বের করে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে বলে রাখি যে ফর্মটি কোথায় পাবো। প্রথমের যেটা আছে কোশ্চেন মার্ক করে, সেগুলো আমি দেখি। ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু আমাদের ফর্মের প্রয়োজন হয়। দু প্রকারের হয়, একটা অফলাইন একটা অনলাইন। তো আমাদের গ্রামগঞ্জের বেশিরভাগটা কিন্তু আমরা কী করি, অফলাইনে ফর্মটা বেশি ফিল আপ করি। তো এবার বিষয়টা হচ্ছে যে অফলাইনের ফর্মটা কোথায় পাবো। দেখুন, যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা কিন্তু অবশ্যই তোমরা বিডিও অফিসে যোগাযোগ করবে, কারণ বিডিও অফিস থেকে কিন্তু সরকারিভাবে রূপশ্রী প্রকল্পের ফর্মটা কিন্তু দেওয়া হয়। এবং যদি তোমরা পৌরসভার এলাকায় বসবাস করো তাহলে তোমাদেরকে কিন্তু মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করতে হবে। আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমি নিজে গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলেছি, ওনারা কিন্তু নিজেই প্রোভাইড করে ফর্মটি, বাইরে থেকে নেওয়ার দরকার নেই, আপনারা অফিসে গেলে কিন্তু নিতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় যেটা প্রশ্ন রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, পাত্রের কি কি ডকুমেন্টস লাগবে, ফর্ম কোথায় পাবেন। ফর্মটার কথা আমি বলেই দিলাম, এবার ফর্ম ফিল আপটা কী করে করবো। তো চলুন আমি কিন্তু ফর্মে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে রূপশ্রী প্রকল্পের ফর্ম। এবার বিষয়টা হচ্ছে যে এই ফর্মটা কী করে ফিল আপ করবো। অনেকেই পারেন না, তো আমার এই ভিডিও দেখে শিখে নেবেন, এবং অন্য যারা রয়েছে আপনাদের গ্রামে বা পৌরসভার এলাকায় তারা কিন্তু যাদের ফর্ম ফিল আপ করতে পারবে না তাদের একটু সাপোর্ট করবেন। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে বড় করে রূপশ্রী প্রকল্প। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ফর অফিস ইউজ অনলি। এই জায়গাটুকু কিন্তু আমরা ফিল আপ করবো না, এই জায়গাটাকে আমরা কি করব, ছেড়ে দেবো, কারণ এটা কিন্তু শুধুমাত্র অফিস যারা যেখানে জমা দেবে সেই অফিসের লোকজনরাই, অফিসাররাই কিন্তু এখানে ফিল আপ করবে। দ্বিতীয়ত চলে এসছে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস। এই যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে কি কি আমরা ফিল আপ করবো। প্রথমেই লেখা রয়েছে, দেখো পরিষ্কার করে যদি তোমরা দেখো, আমি এটা সরিয়ে দিচ্ছি, দেখো লেখা রয়েছে এখানে ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন। অর্থাৎ আপনি ব্যাংক অ্যাকাউন্টে যে নামে খুলেছেন, যদি আপনার বিয়ে হয়ে থাকে, আপনি যে নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা দেখে দেখে সুন্দর করে এখানে লিখে দেবেন। কোথায় লিখবেন, এই জায়গাটায় এখানে ফাইন করে কিন্তু লিখে দেবেন। এবার প্রশ্নটা হচ্ছে ছোট হাতের লিখবেন না বড় হাতের। অবভিয়াসলি আপনারা কিন্তু এই ফর্মটি কিন্তু টোটালটাই কিন্তু বড় হাতের ফিল আপ করবেন। কেন বলছি, কারণ ছোট হাতের লিখলে পরে সেটা পেঁচানো হয়ে থাকে, অনেক অফিসার বুঝতে পারেন না, নামের অক্ষর কিন্তু এর জায়গায় ও হয়ে যায়, এরকম কিছু হয়ে যায়। তার জন্য আমি সবাইকে বলছি তোমরা কিন্তু সবাই কিন্তু স্মল লেটারে লিখবে না, ক্যাপিটাল লেটারে কিন্তু তোমার নিজের নামটা এবং টাইটেলটা ভালো করে লিখবে। দ্বিতীয়ত যেখানে লেখা রয়েছে জন্মের তারিখ, অর্থাৎ ডেট অফ বার্থ, তোমরা কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে এই ডেট অফ বার্থটা লিখবে তোমার। অবশ্যই কিন্তু যদি পাত্রী হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাকে কী করতে হবে, 18 বছর প্লাস হতে হবে, নাহলে এই ফর্মটি কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে না। কি করতে হবে, দেখো এখানে দুই জায়গায় ডি লেখা আছে, তার মানে এখানে কিন্তু ডে দিতে হবে। ডে অর্থাৎ তোমাদের যে জন্মের যে তারিখটা রয়েছে সেটা, তার মান্থ দুটো এম রয়েছে, মানে এই ঘরে তোমার যদি ধরে নাও তোমার অক্টোবর মাসে জন্ম, তাহলে কি করতে হবে, অক্টোবর অর্থাৎ 10। এই যে এম দুটো ঘর আছে, এখানে 1 এখানে 0 লিখতে হবে। তারপরে ইয়ার আছে, এই ইয়ারের ঘরে কিন্তু কত সালে জন্ম, তোমার যদি 2002 সালে জন্ম হয়ে থাকে প্রথমে 2, তার দুটো শূন্য, তার 2, এইভাবে তোমরা কিন্তু 4টা ঘর কমপ্লিট করবে।
গেল। দ্বিতীয়ত, প্রস্তাবিত বিবাহের তারিখ। এইখানটায় কি চেয়েছে যে তোমার কত তারিখে তোমার বিয়ে। তোমার যে বিয়ের কার্ড ছাপানো হয়েছে সেই ছাপানো কার্ড দেখে কিন্তু এখানে সেই ডেটটা কিন্তু এখানে বিয়ের তারিখটা উল্লেখ করে দিতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা এখানে দেখো একটা ঘর করা আছে। এখানে কি লেখা রয়েছে, আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি। তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো, তোমার যদি বিয়ে হয়ে থাকে, রূপশ্রী ফর্ম তোমার জন্য যদি সাবমিট করে থাকো, তাহলে তোমার যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কালার ফটো সেটা কিন্তু এখানে আঠাতে ফাইন করে পেস্ট করে দেবে। এই ছিল হচ্ছে উপরের অংশটা ফিল আপ করা। তারপর নিচের অংশটা আমরা চলে আসি। নিচের অংশটা কি রয়েছে দেখো, নিচের অংশ রয়েছে এখানে রয়েছে প্রস্তাবিত বিবাহের অনুষ্ঠানের ঠিকানা। কোথায় বিয়েটা হচ্ছে তার কিন্তু এখানে ঠিকানাটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এখানে ফুল অ্যাড্রেসটা তোমরা দিয়ে দিচ্ছ। তারপরে কি করা আছে দেখো, বাড়ির নাম্বার। বাড়ির নাম্বার যদি তোমাদের থাকে তাহলে দেবে, না থাকলে ছেড়ে দেবে। বাড়ির নাম্বার কোথায় পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাড়ির নাম্বারটা অবভিয়াসলি তোমাদের দেখবে ভোটার যে তালিকা রয়েছে সেখানে বাংলায় কিন্তু লেখা থাকে বাড়ির নম্বর, সেই নম্বরটা কিন্তু এখানে তোমাদের উল্লেখ করে দিতে হবে যদি পাও তবে, নাহলে ছেড়ে দেবে। নেক্সট কি আছে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। তোমাদের যদি পঞ্চায়েতে বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে উল্লেখ করবে, আর যদি তোমাদের ওয়ার্ডে বাড়ি হয়ে থাকে কত নাম্বার ওয়ার্ড 1 2 3 4 সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে। তারপরে নেক্সট কি রয়েছে দেখো, তারপরে এখানে রয়েছে রাস্তার নাম অর্থাৎ রোডের নাম। এখানে তোমাদের সেই রোড অর্থাৎ তুমি যদি মনে করো যে হচ্ছে রোডের নামের জায়গায় তোমার প্লেসটা দিতে চাও সেটা কিন্তু এখানে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপর কি রয়েছে, ব্লক, মহকুমা, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। অর্থাৎ তুমি যদি পঞ্চায়েতের হয়ে থাকো তোমার ব্লক কোনটা সেই ব্লকের নামটা এখানে দিতে হবে, এবং যদি পৌরসভার হয়ে থাকো সেই পৌরসভার নামটা এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। বোঝা গেল? চলো তারপরে নিচের অংশে। তারপরে বাকি থাকলো আমাদের কি, পুলিশ স্টেশন। এই যে পুলিশ স্টেশন দেখছো এখানে তোমাদের নিজের পুলিশ স্টেশনটা দিয়ে দিবে, তোমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কি সেটা দিয়ে দিবে এখানে। তারপরে কিন্তু তার নিচের অংশে দেখো এখানে লেখা আছে পোস্ট অফিস। তুমি কিন্তু তোমার এই পোস্ট অফিসটা এখানে দিয়ে দিবে সুন্দর করে। তারপর তোমাদের কিন্তু সেই গ্রামের পিনকোড নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বাস এটুকু হয়ে গেল কমপ্লিট। এবার কিন্তু আমরা নিচের দিকে আসবো। তারপর দেখো লেখা রয়েছে এখানে মাতার নাম অর্থাৎ মায়ের নাম। তোমার মায়ের নামটা সুন্দর করে কিন্তু এখানে লিখে দেবে। তারপরে তোমার এখান থেকে পিতার নাম অর্থাৎ বাবার নামটা কিন্তু এখানে সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, সবগুলোই কিন্তু ইংলিশে তোমরা করবে এখানে। ঠিক আছে, বাংলায় করতে যেও না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তারপরে দেখো এখানে লেখছে বর্তমান ঠিকানা অর্থাৎ তুমি যেখানে এখন প্রেজেন্ট থাকো, মানে এখন যেখানে তুমি থাকো। ঠিক আছে, সেই ঠিকানাটা তুমি এখানে ফাইন করে ফিল করবে। বাড়ির নাম্বার থাকলে দেবে, নাহলে দেবে না। এখানে রোড নাম্বার যেটা বলেছি, তোমার ভিলেজ নাম্বারটা দিতে পারো, থানা দিতে পারো, এবং পোস্ট অফিসটা এখানে দিতে পারো। এখানে বলেছে স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস। যেহেতু তোমাদের কারেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস দুটো একই হবে সেই জন্য এখানে তোমরা ডু 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 করেও দিতে পারো। আর যদি সময় থাকে তাহলে তোমরা কিন্তু সেম টু সেম এখানে যা লিখেছো পাশে কিন্তু সেম টু সেম তাই লিখে রাখবে। যদি তোমাদের এরকম হয় যে কারেন্ট অ্যাড্রেস একটা আলাদা আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, তাহলে কিন্তু দু রকম অ্যাড্রেস তোমরা দু জায়গায় দিতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ারলি? আচ্ছা, তারপরে আমরা নিচের দিকে 2 নম্বর পেজে চলে আসি। এখানে কি চেয়েছে, এখানে কিন্তু দেখো বন্ধুরা ওই উপরের কিছুটা অংশ এখানে কিন্তু রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড হলে ওয়ার্ড, এখানে কিন্তু ব্লক যেখানে তোমার হবে বা পৌরসভা হলে পৌরসভা দিয়ে দিবে। ডিস্ট্রিক্ট তোমার যে ডিস্ট্রিক্টটা পড়ে সেটা দেবে। স্টেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে এবং পিনকোড। এই হচ্ছে গেল প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসের টোটাল। ঠিক আছে, ভালো করে বুঝে নিয়েছো। তারপর দেখো এখানে বলেছে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যোগাযোগের মোবাইল নাম্বার। ঠিক আছে, তো তোমরা কি করবে, তোমরা কিন্তু এখানে তোমার যে মোবাইল নাম্বারটা সবসময় তুমি ব্যবহার করো সেই মোবাইল নাম্বারটা তোমাদেরকে দিতে হবে এখানে, কারণ যখন ভেরিফিকেশনে যাবো তোমাদের এই নাম্বারেই ফোন করতে পারে। তার জন্যই তুমি তোমার নাম্বার অথবা তোমার বাবার নাম্বার দেবে যেটা সবসময় চালু থাকে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, নেক্সট। তারপর দেখো এখানে বলেছে ব্যাংকের বিবরণ। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ব্যাংকের বিবরণ। ইউর অ্যাকাউন্ট শুড বি অ্যাবল টু রিসিভ রুপিস 25,000 টাকা অ্যাট এ টাইম। অর্থাৎ তুমি যে ব্যাংকের ডিটেলসটা এখানে শো করছো সেই ডিটেলসটা ঠিকভাবে দেবে, তাহলে কি হবে, তোমার 25,000 টাকা সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। কি কি দিতে হবে আমাকে, অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই তোমার ব্যাংকের বইটা খুলবে, খুলে দেখবে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। তারপর দেখবেন সেখানে আইএফসি কোড বলে একটা অপশন রয়েছে, সেই আইএফসি কোডটা দেখে সুন্দর করে লিখবে। আর যদি তোমার মনে হয় এমআইসিআর নাম্বারটা দেবো তাহলে এখানে দিতে পারো, অতএব কম্পালসারি নয়। যদি তোমার অ্যাকাউন্ট বইয়ে থাকে তাহলে দেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর নিচের অংশটা কি রয়েছে, নিচের অংশে রয়েছে ব্যাংকের নাম, তারপর রয়েছে শাখার নাম। অর্থাৎ তুমি যে কোনো ব্যাংক, স্টেট ব্যাংক হলে লিখে দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, শর্টকাটে করতে যেও না, ফুল ফর্ম লিখবে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত জিনিসভাবে লিখে দেবে। ব্রাঞ্চ, তোমার ব্যাংকের বইয়ের সবার উপরের দিকে দেখবে তোমার ব্রাঞ্চের নামটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করা আছে, সেটা দেখে লিখে দেবে।
তারপরে ব্রাঞ্চের ঠিকানা আছে এখানে, তুমি যদি চাইলে তুমি এটাও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো নেক্সট। নিচের দিকে দেখো একটা খুব ভাইটাল জিনিস, খুব ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে আদার্স পার্সোনাল ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপাস অফ দ্য রেকর্ড অনলি, শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য টিক দিতে বলেছে এখানে। কি টিক দিতে বলেছে এবার দেখো, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি তোমাকে। ধরো মনে করো যে হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা আমি বলবো এখানে অনেক কিছুই রয়েছে, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, সেকেন্ডারি, ডিপ্লোমা, ঠিক আছে, নেভার স্কুলে যায়নি, আদার্স, পোস্ট গ্র্যাজুয়েট। তোমার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেটা তুমি অবশ্যই দেবে। যদি তোমার ধরে নাও যে এরকম হলো যে তুমি 11-এ পড়েছো, তাহলে কি করবে, তুমি কিন্তু মাধ্যমিকটা সিলেক্ট করবে। ঠিক আছে, এই যে মাধ্যমিক যে অপশনটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবে। আর যদি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমার যেটা কোয়ালিফিকেশন সেখানে শুধুমাত্র এইভাবে একটা টিক দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয়ত এখানে আছে কাস্ট, অর্থাৎ তুমি কি এসসি, এসটি, ওবিসি যেটা হবে তুমি সেটা এখান থেকে দিয়ে দিবে। জেনারেল হলে জেনারেলে ক্লিক করবে, এসসি হলে এখান থেকে ক্লিক করবে, এসটি হলে এখানে করবে, আর ওবিসি হলে এখানে করবে, যে কোনো একটা। তুমি যদি এসসি হয়ে থাকো শুধু এসসির ঘরেই করবে। ঠিক আছে, আমি সবগুলো দেখিয়ে দিলাম কীভাবে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ধর্ম, রিলিজিয়ন, তোমার যেটা ধর্ম হবে সেটা তুমি সেখান থেকে এভাবে ক্লিক করে দেবে। ওকে, তাহলে এটা কিন্তু কাজ শেষ হয়ে যাবে। ওকে, তারপর নিচের অংশতে চলে আসি আমরা। তারপর দেখো লেখা আছে ফুল নেম, পুরো নাম কার, পাত্র। তোমরা এখানে ভালো করে একটু চেক করে নেবে, এখানে লেখা রয়েছে দেখো পাত্রের বিবরণ, অর্থাৎ তোমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার নামটা সুন্দর করে এখানে কিন্তু তার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দেখে লিখে দেবে। তারপর কি অপশন আছে, জন্মের তারিখ, আমি উপরে যেভাবে দেখিয়ে দিয়েছি সেম টু সেম সেইভাবে কিন্তু তার জন্ম তারিখটা এখানে বসাবে, এবং এখানে কিন্তু তার রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে কিন্তু বসিয়ে দেবে। ঠিক আছে, চলো বোঝা গেল বিষয়টা। নিচে তারপর দেখো এখানে লেখা রয়েছে মাদার্স নেম, অর্থাৎ যার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, অর্থাৎ তোমার যে শাশুড়ি মা হবে তা ওনার নাম, ছেলের মায়ের নাম, তারপরে তার বাবার নামটা এখানে সুন্দর করে ফিল করে দেবে। বোঝা গেল? তারপরে নেক্সট পেজে চলে আসছি। এখানে একদম দেখো সেম টু সেম যে প্রথমে পেজটা দেখেছি সেম টু সেম এখানে কিন্তু সেইভাবেই রয়েছে। এখানেও তাই করতে হবে, ছেলের বাড়ির ঠিকানা সবকিছু দিতে হবে এখানে। হ্যাঁ, বাড়ির নাম্বার, রাস্তার নাম্বার, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পৌরসভা, পঞ্চায়েত, সেটা এগুলো সবগুলোই কিন্তু একই হবে। ঠিক আছে, প্রথমে যেরকম মেয়েদের ক্ষেত্রে ছিল এখানে কিন্তু ছেলেদের ঠিকানা, ছেলেদের সবকিছু এখান থেকে ফিল করতে হবে, সুন্দর করে দেখে দেখে ফিল করে দেবে। ওকে, চলো। হ্যাঁ, এখানে দেখো এখানে একটা অপশন রয়েছে ঘোষণা ও দলিল করা কাগজপত্র, অর্থাৎ তুমি এখানকার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে তোমাকে দিতে হবে। যেরকম দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, এই যে এখানে দেখো লেখা রয়েছে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। ঠিক আছে, এবার তুমি এখানে জন্মগ্রহণ করেছো কোথায় সেখানে টিক করে দিবে, এখানে টিক করে দিচ্ছ। এখানে লেখা গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমার পিতা মাতার অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এখানে যেটা যেটা তোমার হয় সেটা সেটা কিন্তু এভাবে টিক করে তোমাকে দিতে হবে। ঠিক আছে, এটা দিলে এইটুকুর কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে নেক্সটে চলে আসি আমরা। নেক্সট কি রয়েছে দেখো, এখানকার মধ্যে কিন্তু একটা প্রুফ তোমাকে দিতে হবে। দেখো এখানে লেখা রয়েছে তোমার যে 18 বছর বয়সের ঊর্ধ্বে সেই জন্য যে কোনো একটি নথি জমা দিন। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা নথি কিন্তু তোমাকে জমা দিতে হবে। এবার এখানে কি, এখানে কিন্তু একটা জিনিস ভালো রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে অনেকেই কিন্তু ভুল করে, সেটা হচ্ছে দেখো এখানে বার্থ সার্টিফিকেট রয়েছে, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, গভর্নমেন্ট স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যারা 1993 সালের পরে জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অনেকেরই নেই। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের সেক্ষেত্রে একটা ভালো জিনিস, যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে তারা তো বার্থ সার্টিফিকেট অবশ্যই সিলেক্ট করবে, টিক মার্ক দিয়ে দিবে। আর যাদের নেই তারা কি করবে, তারা কিন্তু বেশিরভাগটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা দেবে, তাহলে গভর্নমেন্টের এখানে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার সব জিনিস হয়ে যাবে। এখানে কিন্তু সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে, ফিল করে দিতে হবে, অ্যাডমিট নাম্বারটা তোমরা এখান থেকে ফিল করে দেবে। যদি তুমি এখান থেকে যদি আধার কার্ডটা সিলেক্ট করো তাহলে আধার নাম্বার দিয়ে দিচ্ছ, বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিচ্ছ। ঠিক আছে, চল তারপরে নেক্সট। তবে দেখো লেখা রয়েছে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে। দেখো এখানে পরিষ্কার বাংলা ভাবে এসে দেখা যায় কোনো সমস্যা নেই তোমাদের এখানে। যদি থাকে ব্যাংকের বইয়ের যে পাতা অ্যাকাউন্টের হোল্ডার নাম অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার এই যে এখানে পরিষ্কার বাংলায় লেখা রয়েছে ব্যাংকের বইয়ের যে পাতার ফ্রন্ট পেজটা, অর্থাৎ ফ্রন্ট পেজে যেখানে তোমার নাম রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আইএফসি কোড রয়েছে, ঠিকানা রয়েছে, এই জিনিসগুলো যেখানে রয়েছে সেই বইটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, জেরক্স কপি দিতে হবে। ঠিক আছে, এবার দেখো তার নিচের অংশটা দেখো, চলে আসছি আমরা তার নিচের অংশে। তার নিচের অংশে দেখো বলেছে
প্রস্তাবিত বিবাহের প্রমাণ, তোমার যে বিয়ে ঠিক হয়েছে তার কি প্রমাণ রয়েছে, তার জন্য এই যে এখানে দেখো 6 নম্বর কলামে লেখা রয়েছে। এবার তোমাকে কি দিতে হবে, এখানে দেখো বিবাহের নিমন্ত্রণ কার্ড, বিবাহ নথিপত্র, নোটিশ, ঘোষণা। এখানে কিন্তু সব থেকে ভাইটাল জিনিস সেটা হচ্ছে অনেকে বুঝতে পারে না, এখানে কিন্তু তোমাদের বিয়ের কার্ড দিতে হবে। এই প্রথমটাই সিলেক্ট করবে এবং সেখানে গিয়ে কি করবে, সেখানে গিয়ে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এই বিয়ের কার্ডটা দিলে তোমাদের আর কোনো কিছু অফিসার কিছু চাইবে না। ওকে, তারপরে নিচের অংশ এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একদম আধার অথেন্টিকেশন রয়েছে। এখানে যে বিষয়টা রয়েছে কনসার্ন ফর আধার অথেন্টিকেশন, এখানে কি করতে হবে, আই দ্য হোল্ডার অফ আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছ, দিয়ে এখানে কি করছো, এখানে কিন্তু তোমাদের একটা সিগনেচার করতে হবে, ঠিক আছে। বাস এটুকুই রয়েছে আধার অথেন্টিকেশনের জন্য। এইখানে এইটুকু ফিল করে দিচ্ছ, এখানে বাংলায় লেখা রয়েছে দেখো, এখানে তোমরা ফিল করতে পারো সেটা, এখানে তারা কিন্তু সই করতে পারো এই যে এখানটায়, ঠিক আছে। এইটুকু জায়গায় এখানে আধার নাম্বার, এখানে তোমাদের সই, বাস বোঝা গেল বিষয়টা। এটা ছিল বাংলা ফর্ম। এবং এর নিচে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে আমার পাত্রের বয়স 21 বছরের বেশি। কোথায় লেখা রয়েছে দেখো বন্ধুরা, এই যেখানে লেখা রয়েছে 8 নম্বর কলামে, আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। অর্থাৎ এবার ছেলের ডকুমেন্টস উপরে মেয়ের ডকুমেন্ট চলে গেল। এবার ছেলের ডকুমেন্টস তুমি কি দিচ্ছ, ছেলের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে খুব ভালো, না থাকলে কি করতে হবে, ছেলেকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এটা দিলে সব থেকে বেস্ট হয়, ঠিক আছে। আর যদি তোমাদের কাছে না থাকে তাহলে কি করা যাবে, প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, যে কোনো একটা তোমরা দেবে, কিন্তু চেষ্টা করে বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার, তাহলে কিন্তু তোমাদের সেই জিনিসটা কিন্তু সমস্যায় দাঁড়াবে না। ওকে, তার নিচে এখানে কিন্তু তার নামটাও সিলেক্ট করার পর এখানে তার নাম্বারটাও দিয়ে দেবে, ঠিক আছে। চলো তারপরে কি করতে হবে, তারপরে দেখো নিচে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে তারিখ, এখানে যেদিন জমা দেবে সেখানকার তারিখ, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লাই যে করছে তার কিন্তু এখানে সিগনেচার হবে, ঠিক আছে। দেখো এরপরে কি লেখা রয়েছে, এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা আমাদের নয়, এটা কি লেখা রয়েছে, ফর অফিস ইউজ অনলি। তুমি যে জমা দিয়ে এসছো ফর্মটা, সেটা ইনকোয়ারি হবে, কি কি ইনকোয়ারি হবে সেটা কিন্তু অফিস থেকে করবে, এটা আমাদের কোনো করণীয় কিছু নেই, এখানে অফিসেই কিন্তু সবকিছু করবে, ঠিক আছে। তো আমাদের এই বিষয়টা আমরা যাচ্ছি না, কারণ আমাদের এই জিনিসটা করণীয়ের মধ্যে পড়ছে না। তো এইটুকুই ছিল ফর্ম বন্ধুরা। দেখো এখানে অনেকগুলো পেজ রয়েছে, কিন্তু এটা কিন্তু অফিসে কাজ করবে, ঠিক আছে। যে সে আগে বিয়ে করেছিল কিনা, তার প্রথম বিয়ে কিনা, তার 18 বছর হয়েছে কিনা, তার ফ্যামিলিতে 1.5 লাখ টাকার নিচে ইনকাম কিনা, এই জিনিসগুলো দেখে তারা কিন্তু রাইট চিহ্ন করে নিয়ে টোটালটা কমপ্লিট করবে, ঠিক আছে। কমপ্লিট করার পরে কিন্তু দেখো এরকম অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিপ্ট নাম্বার সবকিছু দিয়ে ওরা কিন্তু সাবমিট করে কি করবে, তোমাদের বাড়িতে ইনকোয়ারিতে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা বোঝা গেল বিষয়টা, যে ফর্মটা কি করে ফিল আপ করতে হবে। এবার কি হলো, যখন ফর্মটা তুমি ফিল আপ করলে টোটালটাই, সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, সেটা কিন্তু বন্ধুরা তোমাকে নিয়ে যেতে হবে, তোমার যদি পঞ্চায়েত হয়ে থাকে তাহলে বিডিও অফিসে, আর যদি পৌরসভা হয় তাহলে মিউনিসিপ্যালিটিতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিন্তু মেয়েকে জমা দিতে হবে। তোমার হচ্ছে ডকুমেন্টসগুলো জেরক্স করে নিয়ে আর ফর্মটা জেরক্স করে নিয়ে তারপরে কি করবে, তার কিছুদিন পরে, তোমার বিয়ের কিছুদিন আগে তোমাদের বাড়িতে আসবে, এসে সেই ভেরিফিকেশন করবে এবং দুজনে সই নিয়ে যাবে। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে দেখবে যে তোমাদের মোটামুটি 1-1.5 মাস পরে তোমাদের নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, ঠিক আছে বন্ধুরা। আশা করছি এই ভিডিও তৈরি করে তোমাদের একটু হলে হেল্প করতে পেরেছি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিও নিয়ে আমি আসি, আজকের জন্য ইতি, গুড নাইট, শুভরাত্রি।